বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, বিমান 100% ওন্ড 100% ওন্ড বাই দি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন। দুদিন আগে চ্যানেল ওয়ানে কার স্বার্থে আইন ভঙ্গ করলেন উপদেষ্টা শেখ বশির শিরোনামে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে বলা হয় উপদেষ্টা শেখ বশির সংবিধানের 147 অনুচ্ছেদ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে চেয়ারম্যান হয়েছেন তাতে করে তিনি আইন ভঙ্গ করেছেন। সেই প্রতিবেদনে আমরা উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কোনো বক্তব্য দিতে পারিনি, কারণ আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য আমরা বারবার তার কাছে চাইলেও তিনি তাতে কোনো সাড়া দেননি। কিন্তু আজ পর্যটন দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশির একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনকে উপলক্ষ করে আমরা আজকে এই যে আমাদের প্রশ্নগুলো ছিল সেটি তার সামনে উপস্থাপন করি এবং তারপর তিনি সেই বিষয়ে বেশ কিছু বক্তব্য দেন। এটা হলো আপনি সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছেন। প্রশ্ন উঠেছে যে এটি একেবারেই অ্যাজ এ উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একটি পদ, সেই পদ থেকে আপনি একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সরকারের একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হতে পারেন কিনা, যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে 147 ধারা অনুযায়ী। এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা, বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে? আপনি কোন টেলিভিশনের সাংবাদিক? আমি চ্যানেল ওয়ানে। আচ্ছা, তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। জি, আমি করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান। উপদেষ্টা শেখ বশির প্রথমে এই প্রতিবেদন করার জন্য ধন্যবাদ দিয়ে শুরু করলেও আস্তে আস্তে তিনি খেপে যেতে থাকেন। প্রথমেই তিনি দাবি করেন যে তিনি শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নন, আরও অনেক প্রতিষ্ঠানের তিনি চেয়ারম্যান পদে আছেন, যার মধ্যে তিনি উদাহরণ হিসেবে ভোক্তা অধিকার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন। কিন্তু লক্ষ্য করবেন যে যে প্রতিষ্ঠানগুলোর নাম তিনি উল্লেখ করেছেন তা কোনোটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অর্থাৎ লাভজনক প্রতিষ্ঠান নয়, যেটি সংবিধানে বলা হয়েছে। আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। আমরা আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে তাদের একটি পারিবারিক এভিয়েশন ব্যবসা রয়েছে যার নাম আকিজ এয়ার। সেখানে আমরা একবারও বলিনি যে এটি তার নিজের প্রতিষ্ঠান, বলেছি এটি তার ভাইয়ের প্রতিষ্ঠান। উপদেষ্টা শেখ বশির সেটি নিয়ে ভীষণ আপত্তি তুলেছেন এবং তিনি বলেছেন যে ওই প্রতিষ্ঠানের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই, অর্থাৎ আকিজ এয়ারের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং সেই সাথে তিনি একই সাথে বলেন যে তার একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি আমাদের প্রতিবেদনে উল্লেখ নেই, সেটি হলো আকিজ বশির এভিয়েশন। তাহলে আমরা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব কথা বলেছি তা তো উপদেষ্টা নিজেই স্বীকার করলেন। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমি যেটা জানি না সেটা তো আমরা পর্যটনের ভিতরেই থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। উপদেষ্টা আইনগতভাবে বিষয়টির কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে বা সেই দিকে না গিয়ে বারবারই কেন আকিজ এয়ারের সাথে তার সম্পর্কের কথা বলা হয়েছে সেই প্রসঙ্গটি বারবার টেনে এনেছেন এই সংবাদ সম্মেলনে, এবং সেখানে তিনি প্রতিবেদককে বারবার দায়ী করেছেন যে কেন তার করা প্রতিষ্ঠান
আকিজ বশির এভিয়েশনের কথা উল্লেখ করা হয়নি, এবং সেটি কেন প্রতিবেদক নিজে কখনো জানতো না। অর্থাৎ আমি নিজে স্বীকার করেছি যে এই প্রতিষ্ঠানের কথা আমি জানতাম না। এবং কেন জানতাম না সেটি হলো, তার আকিজ বশির গ্রুপের একটি ওয়েবসাইট রয়েছে এবং সেখানে তার যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, কিন্তু সেখানে কোথাও আকিজ বশির এভিয়েশনের কথা উল্লেখ নেই। কিন্তু উপদেষ্টা যখন নিজেই বলেছেন যে তার নিজেরই একটি এভিয়েশনের ব্যবসা রয়েছে এবং তার নাম আকিজ বশির এভিয়েশন, তাহলে আমরা যে প্রতিবেদনটি করেছি, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলেছি, সেটিই তো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায়। যে সিভিল এভিয়েশনের আন্ডারে বাংলাদেশের সব এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানের সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কোনো Why only chairman? Why not the secretary? Why not the chairman NBR? Why not the military chief? Why not those are conflict? এবং আপনাকে ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে, আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই, একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি, আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি। স্যার আমরা একটু বলবো, প্লিজ আমি একটু বলি। আচ্ছা আচ্ছা একটু no you should do সাংবাদিক responsible মহোদয়। journalism. আইনের ব্যত্যয়টা তো ঘটতে Please পারে। do responsible আমি কি একটু journalism. আইনের কথাটা বলবো? আমি আইনজ্ঞ না। আমি একটু আইনের কথা বলি। উপদেষ্টা বারবার বলার চেষ্টা করেছেন যে বিমান মন্ত্রণালয়ের সচিব, এনবিআর এর চেয়ারম্যান সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে, পরিচালক হিসাবে তারা আছেন সেখানে, এবং তারা যদি থাকেন তাহলে উপদেষ্টা হিসাবে তিনিও থাকতে পারবেন, এমনটাই তিনি দাবি করেছেন সংবাদ সম্মেলনে। কিন্তু আইনজ্ঞরা বলছেন যে সংবিধানের 147 অনুচ্ছেদ অনুযায়ী সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মন্ত্রী পদমর্যাদা সহ আরও বেশ কয়েকটি পদ সেখানে রয়েছে, তারা কোনো ধরনের কোনো লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ক রাখতে পারবেন না। এই বিষয়টি তাকে যতবার বলা হয়েছে ততবারই তিনি সেটি পুরোপুরি এড়িয়ে গেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে আমি আইনজ্ঞ নই, কাজে এই বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি একটু আইনের কথা বলি। বাংলাদেশ বিমান আইন 2023 আছে আমি একটা। সংবিধানের কথা বলেছি। আমি আপনাকে একটা কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে। উপদেষ্টা কথা বলার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মাইক নিয়ে বলেন যে উপদেষ্টাকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে সেটি সঠিক ছিল, এবং সেখানে তিনি আইনের কথা উল্লেখ করেন, সেটি হলো বাংলাদেশ বিমানের যে আইনটি রয়েছে সেটি, অর্থাৎ বাংলাদেশ বিমান যেভাবে গঠিত হয়েছে, সেখানে যে পরিচালনা পর্ষদ কিভাবে ঠিক করা হবে, সেখানে যে আইন রয়েছে সেই অনুযায়ী সেটি ঠিক আছে বলে তিনি দাবি করেছেন। কিন্তু একই সাথে তাকে যখন বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে সংবিধানে কি বলা হয়েছে, আমরা সংবিধানের কথা বলছি, তখন আর তিনি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, তিনি এটি পুরোপুরি এড়িয়ে গেছেন। আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে, বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। উপদেষ্টা বারবার অপ্রাসঙ্গিকভাবে বিমানের টিকিটের অতিরিক্ত মূল্যের প্রসঙ্গটি নিয়ে এসেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন, এবং এটি ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করেছেন যে তিনি টিকিটের মূল্য কমানোর জন্য কাজ করছেন, এবং এটি নিয়ে সাংবাদিকরা কোনো রিপোর্ট করছে না, এবং এইখানে যে সিন্ডিকেট রয়েছে সেটি নিয়ে সাংবাদিকরা কোনো রিপোর্ট কেন করছে না, এই প্রশ্নগুলো তিনি বারবার এখানে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের যে প্রতিবেদন ছিল সেটি এই বিষয়ে ছিল না, এটি ছিল একেবারেই আইনগতভাবে কোনো বিষয়। সেই আইনের দিকটি না গিয়ে তিনি বারবার তার বক্তব্যে ওই অপ্রাসঙ্গিকভাবে ওই কথাগুলো তিনি এসেছেন এবং সাংবাদিকদের এক ধরনের দায়ী করেছেন যে তারা কেন বিমানের টিকিটের সিন্ডিকেট নিয়ে কাজ করছে না, কথা বলছেন না। আমরা যেটা বলতে চাই যে আমি সহ বাংলাদেশের অসংখ্য সাংবাদিক বিগত বছরগুলোতে বিমানের উচ্চমূল্যের টিকিট এবং টিকিট বাণিজ্য, টিকিট সিন্ডিকেট নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রচার করেছে, কাজেই এটি নিয়ে যে কোনো রিপোর্ট কখনো হয়নি এটি আসলে পুরোপুরি সত্য নয়। কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, স্যার, এটা ফরমাইশি না যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি? আমাদের দায়িত্বটা হলো স্যার, না আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদেরকে, আমাদের দায়িত্ব, কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। সেটাও কি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তাহলে কি দাঁড়ায়?
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেটাই তো- আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। 147 ধারাতে স্যার ওটাই বলা আছে আপনি- যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন তখন আপনি কোনো লাভজনক না, প্রতিষ্ঠানে কোনো আপনি- কিছু হতে পারবেন না। না, প্লিজ আমি তো এইটাই প্লিজ আচ্ছা। লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা। উপদেষ্টা আমাদের করা প্রতিবেদনের কোনো যৌক্তিক উত্তর না দিয়ে এটিকে ফরমাইশি এবং উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট বলে অভিহিত করেছেন, এবং যে প্রশ্নগুলো রয়েছে সাংবিধানিক এবং অন্যান্য যে স্বার্থের দ্বন্দ্ব এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটির কোনো যৌক্তিক উত্তর না দিয়ে এবং এক পর্যায়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা তিনি স্বীকারও করেছেন এবং এটিকেই তিনি স্বাভাবিক বলে মনে করছেন বলে তিনি উত্তর দিয়েছেন। কিন্তু একই সাথে যারা এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উপরে তিনি ব্যাপকভাবেই ক্ষোভ ঝেড়েছেন। ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন শাহের সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। কার জন্য করছে? সাংবাদিক এবং সাংবাদিকতার কাজ হলো কোথাও কোনো আইনের ব্যত্যয় হলে তা নিয়ে প্রতিবেদন করা এবং প্রশ্ন উত্থাপন করা। এটিকে কোনো ব্যক্তিগত রাগ বা ক্ষোভের হিসেবে নেওয়াটা বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রী বা উপদেষ্টা পর্যায়ে ব্যক্তিদের কাছ থেকে অপ্রত্যাশিত। কোনো যৌক্তিক প্রশ্নের উত্তর সেটা যৌক্তিকভাবেই দেওয়া উচিত বলে সবাই মনে করেন, এবং সেই সাথে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই এটি কোনো অযৌক্তিক বা কোনো ব্যক্তিগত কোদ ক্লেশ বা অন্য কোনো কারণে এই প্রতিবেদনটি করা হয়নি। যে সাংবিধানিক ব্যত্যয়টি ঘটেছে, আইনের যে ব্যত্যয়টি ঘটেছে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ব্যত্যয়টি ঘটছে সেটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই প্রতিবেদনটি করা হয়েছে, কারো প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে করা হয়নি। সবাইকে ধন্যবাদ।